আসসালামু আলাইকুম। বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেস থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। প্রয়োজনীয় বেসিক বিষয় আলোচনা করার পরে এই ক্লাসের মধ্যেই জার্নাল এন্ট্রিজের কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথ সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝাবো। তার আগে আমাদের জানা উচিত এই অধ্যায় থেকে কী কী নামের ম্যাথ তোমাদের পরীক্ষায় থাকবে এবং দি অ্যাকাউন্টিং প্রসেস এটার বাংলা অর্থ কী, বেসিকটা জানা উচিত। দি অ্যাকাউন্টিং প্রসেসের বাংলা অর্থ হচ্ছে হিসাব প্রক্রিয়া কিংবা হিসাব চক্র। হিসাব প্রক্রিয়া কিংবা হিসাব চক্রটা কি এটা আমরা আগে বুঝে নেই। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রাখার জন্য যে ধাপ অনুসরণ করা হয় বা যে প্রক্রিয়া আছে এটাই হচ্ছে দি অ্যাকাউন্টিং প্রসেস অথবা হিসাব প্রক্রিয়া। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রাখার জন্য আগে লেনদেন চিহ্নিত করা হয়, এটার নাম দিয়ে দিলাম ট্রানজ্যাকশন। লেনদেন চিহ্নিত করার পরে প্রতিটি লেনদেনকে জার্নাল এন্ট্রিজ কিংবা জাবেদা দাখিলায় রূপান্তর করা হয়, এটার নাম দিলাম জার্নাল। জাবেদা দাখিলা থেকে লেডজার কিংবা খতিয়ান তৈরি করা হয়। খতিয়ান থেকে ট্রায়াল ব্যালেন্স অথবা রেওয়ামিল। রেওয়ামিল থেকে অ্যাডজাস্টিং এন্ট্রিজ কিংবা সমন্বয় দাখিলা তৈরি করা হয়। সমন্বয় দাখিলা পরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অথবা সমন্বিত রেওয়ামিল তৈরি করা হয়। সমন্বিত রেওয়ামিল তৈরি করার পরে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা আর্থিক বিবরণী তৈরি করা হয়। সবার শেষে ক্লোজিং এন্ট্রিজ সমাপনী দাখিলা তৈরি করা হয়। ফিনান্সিয়াল স্টেটমেন্টের অন্তর্ভুক্ত এখানে তৈরি করা হয় ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। ইনকাম স্টেটমেন্ট থেকে জানতে পারা যায় ব্যবসা প্রতিষ্ঠানের কী পরিমাণ আয় আসছে, কী পরিমাণ ব্যয় আসছে, কী আয় আসছে, কী ব্যয় আসছে ইত্যাদি জানতে পারা যায়। আর ব্যালেন্স শিট থেকে জানতে পারা যায় কী পরিমাণ সম্পদ আছে, কী পরিমাণ দায় মালিকানা সত্ত্ব আছে ইত্যাদি। এইভাবে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব রাখা হয়। আর হিসাব রাখার জন্য এই যে ধাপ কিংবা প্রক্রিয়া অনুসরণ করা হয় এটাই হচ্ছে দি অ্যাকাউন্টিং প্রসেস অথবা হিসাব চক্র। এখানে যতটা নাম দেখতে পাচ্ছ প্রত্যেকটা নামের ম্যাথ আমাদের সমাধান করতে হবে বিভিন্ন অধ্যায়ের মধ্যে। তবে এই অধ্যায়ে আমরা যে ম্যাথের সমাধান করব জার্নাল এন্ট্রিজ, ট্রায়াল ব্যালেন্স, লেডজার, টেবুলার অ্যানালাইসিস, রেকটিফাই জার্নাল, সকল নিয়মের ম্যাথ পরীক্ষায় থাকতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অধ্যায়টা। তবে আজকের ক্লাস দেখার আগে সম্পূর্ণ বইয়ের বেসিক থেকে যে 2টা গুরুত্বপূর্ণ ক্লাস আমি নিয়েছিলাম ওই 2টা ক্লাস আগে মনোযোগ দিয়ে দেখে শেষ করে তারপরে তোমরা এই অধ্যায়ের ক্লাসগুলো দেখো। পেইড কোর্সে যারা আসো পরবর্তী অধ্যায়ের ক্লাসগুলো দেখো। এখন আমরা সরাসরি ম্যাথের সমাধানে যাচ্ছি। সকল শিক্ষার্থীরা একেবারে সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রবলেম 1, the following transactions are obtained from the books of Sagar Suikot for the month of December 2020. নিচে লেনদেন দেওয়া হয়েছে সাগর সৈকতের বই থেকে 2020 সাল ডিসেম্বর মাসে। এখানে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বিভিন্ন লেনদেন আছে। রেকর্ড করণীয় হচ্ছে রেকর্ড দি এন্ট্রিজ ইনটু জেনারেল জার্নাল, সাধারণ জাবেদা দাখিলায় লিপিবদ্ধ করো। ওকে, এখন একটা একটা করে আমি লেনদেন পড়ব আর সাথে সাথে তোমাদের লিখে বোঝাবো। সাধারণ জাবেদা দাখিলা লিপিবদ্ধ করার জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলার যে টেবিল আছে টেবিলটা আমি এখানে অঙ্কন করে নিলাম। সবাই লক্ষ্য করো। ম্যাথের সমাধান করার আগে জাবেদা দাখিলার যে নিয়ম এটা পুনরায় তোমাদেরকে বলছি। যে কোনো অধ্যায়ের ম্যাথের সমাধান করো না কেন ওই অধ্যায়ের ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক তুমি নিজেকে ধরে নাও। এখন আমি অঙ্কের সমাধান করছি, ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক আমি নিজেকে ধরে নিব আর সব সময় নগদ নিয়ে আগে চিন্তা করবে। আবারও বলছি, যে কোনো লেনদেনের মাধ্যমে চিন্তা করে যদি বুঝতে পারো ব্যবসায়ের মধ্যে নগদ অথবা সম্পদ এসেছে তখন নগদ অথবা সম্পদ তুমি ডেবিট করো। যদি বুঝতে পারো ব্যবসা থেকে নগদ অথবা সম্পদ চলে গেছে লেনদেনের মাধ্যমে তখন নগদ অথবা সম্পদ তুমি ক্রেডিট করো। যদি আয় বৃদ্ধি পায় কিংবা আয় হয় তো আয় তো এমনিতেই ক্রেডিট হবে। ব্যয় বৃদ্ধি পেলে ব্যয়কে এমনিতেই ডেবিট করতে হবে। দায় যদি বৃদ্ধি পায় দায়কে ক্রেডিট করতে হবে।
এই তথ্যগুলো মনে রাখলেই তুমি যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা সহজে পারবে। 1 তারিখ, হি ইনভেস্টেড ক্যাশ টাকা 2,50,000, ফার্নিচার টাকা 30,000 অ্যান্ড ইকুইপমেন্ট টাকা 50,000 ইনটু দি বিজনেস। তিনি ব্যবসায় বিনিয়োগ করেছেন নগদ 2,50,000 টাকা, ফার্নিচার অথবা আসবাবপত্র 30,000 টাকা, ইকুইপমেন্ট অথবা যন্ত্রপাতি 50,000 টাকা। এখন তোমরা চিন্তা করো যে ব্যবসায় বিনিয়োগ করেছেন মানে তো ব্যবসায়ের মধ্যে এসেছে, ব্যবসায়ের মধ্যে ক্যাশ কিংবা নগদ এসেছে, ক্যাশ ডেবিট, ফার্নিচার এসেছে, ফার্নিচার ডেবিট, ইকুইপমেন্ট এসেছে, ইকুইপমেন্ট ডেবিট, তিনটাই কিন্তু সম্পদ এসেছে। তো সম্পদ ডেবিট, এখন তিনটা সম্পদ কি হয়ে এসেছে? মূলধন হয়ে এসেছে। যদি ব্যবসা শুরু করা হয় বা ব্যবসায়ের মধ্যে যদি বিনিয়োগ করা হয় তখন এটা মূলধন হিসাবে এসেছে। এই জন্য তিনটাই করব আমি ডেবিট, ক্যাপিটাল করব ক্রেডিট। তোমাদের সময় বাঁচানোর জন্য আমি এক এক করে আগে লিখে তারপরে টাকাগুলা বসিয়ে দিচ্ছি। ক্যাশ ডেবিট টাকার পরিমাণ হচ্ছে 2,50,000, তো ডেবিটে আমরা 2,50,000 বসালাম। ব্যবসায়ের মধ্যে ফার্নিচার এসেছে 30,000 টাকা, তো ফার্নিচার ডেবিট 30,000 টাকা লিখে নাও। যন্ত্রপাতি এসেছে 50,000 টাকা, তো ইকুইপমেন্ট ডেবিট 50,000 এটা লিখে নাও। তিনটাই এসেছে ক্যাপিটাল হয়ে, মূলধন হয়ে, তাহলে ক্যাপিটাল ক্রেডিট এই তিনটার যোগফল হবে 3,30,000 টাকা। 3,30,000 টাকা ক্যাপিটাল ক্রেডিট, 3,30,000 টাকা, এটা শেষ। প্রতিটা লেনদেন যা সম্পর্কিত এটার ব্যাখ্যাটা লিখতে হবে, এভাবে টু রেকর্ড বলে। ব্যাখ্যাটা তোমরা বইয়ের মধ্যে দেখে নিয়ে, ব্যাখ্যা কঠিন কিছু না, মূল হচ্ছে জাবেদা দাখিলাটা লেখা। এবারে পরবর্তীটা, রিসিভড ক্যাশ টাকা 1,50,000 প্রোভাইডিং সার্ভিস। রিসিভড মানে প্রাপ্তি, ক্যাশ মানে নগদ, তো নগদ প্রাপ্তি 1,50,000 টাকা। প্রোভাইডিং মানে প্রদান, সার্ভিস মানে সেবা, সেবা প্রদান করে নগদ 1,50,000 টাকা প্রাপ্তি। এটা ধরে নাও তোমার ব্যবসা প্রতিষ্ঠান, তো তুমি যদি এখন সেবা প্রদান করো তাহলে তো ব্যবসায়ের মধ্যে নগদ টাকা আসবে। যদি লন্ড্রি সার্ভিস তোমার ব্যবসার প্রতিষ্ঠান হয়, লন্ড্রি সেবা যদি তুমি প্রদান করো তাহলে তো ব্যবসার মধ্যে নগদ আসতেছে। অতএব সেবা প্রদান করলে নগদ আসে, ক্যাশ হবে ডেবিট, ক্যাশ লিখবো আমি ডেবিট। আর যেহেতু সেবা প্রদান করে, সেবা প্রদান সার্ভিস রেভিনিউ এটা আয়ের মধ্যে পড়ে। সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেবা প্রদান বা সার্ভিস রেভিনিউ হয় আয়, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিক্রয় হয় আয়, সেলস। এগুলো আমি বেসিক ক্লাসে আলোচনা করেছি। নগদ এসেছে ক্যাশ ডেবিট, নগদ এসেছে আয়ের মাধ্যমে, সার্ভিস রেভিনিউ, আয়, ক্রেডিট যে কোনো সময় এভাবেই লিখতে হবে। তো এটার তারিখ হচ্ছে 2 তারিখ। ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ, ক্রেডিট টাকার পরিমাণ হচ্ছে 1,50,000 টাকা। তো ডেবিট ক্রেডিটের টাকাটা বসিয়ে দিলে উত্তর হয়ে যায়। শুধুমাত্র পরীক্ষায় সাধারণ জাবেদা দাখিলা কমন পাওয়ার জন্য আমি এটা তোমাদেরকে বোঝাচ্ছি না, পরবর্তী অধ্যায়ের ম্যাথের সমাধান যাতে তোমরা সহজে পারো। সম্পূর্ণ বইয়ের আর যত অধ্যায় আছে, এই জন্য এই সাধারণ জাবেদা দাখিলা কিংবা এ অধ্যায়ের ম্যাথ তোমাদের ধৈর্য সহকারে, অনেক যত্ন সহকারে তোমাদের শিখাতে হবে। পারচেজ অফিস সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 20,000 অ্যান্ড অন অ্যাকাউন্ট টাকা 15,000। পারচেজ অফিস সাপ্লাইজ ক্রয় নগদ 20,000 টাকা দিয়ে, অন অ্যাকাউন্ট মানে বাকিতে, এবং বাকি 15,000 টাকা দিয়ে। তার মানে অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে, নগদ দেওয়া হয়েছে 20,000 আর বাকি রয়ে গেছে 15,000। অফিস সাপ্লাইজ এটা কিন্তু সম্পদের মধ্যে পড়ে, সম্পদ যেহেতু ক্রয় করেছ, সম্পদ তো অবশ্যই ডেবিট। এখন আমার প্রশ্ন হচ্ছে এই সম্পদ কত টাকা, অফিস সাপ্লাইজের পরিমাণ কত টাকা হবে বলো তো? নগদ 20,000, বাকি রয়েছে 15, তাহলে অফিস সাপ্লাইজ টোটাল 35,000 টাকায় ক্রয় করা হয়েছে। তো যে টাকা বাকি থাকে এটাও তো সাপ্লাইজের মূল্য। অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে নগদে 20,000, বাকি 15, তাহলে অফিস সাপ্লাইজ ব্যবসায়ের মধ্যে এসেছে টোটাল 35,000 টাকা। অফিস সাপ্লাইজ ক্রয় করতে গিয়ে ব্যবসা থেকে নগদ চলে গেছে 20,000, ক্রয় করলে কিন্তু নগদ চলে যায়, তাহলে ক্যাশ ক্রেডিট 20,000। আর বাকি টাকার জন্য পাওনাদারের সৃষ্টি হয়েছে। কোনো কিছু যদি বাকিতে ক্রয় করা হয় তখন পাওনাদারের সৃষ্টি হয়, কোনো কিছু যদি বাকিতে বিক্রয় করা হয় তখন দেনাদারের সৃষ্টি হয়। তো যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে তাহলে পাওনাদারের সৃষ্টি হয়েছে,
অতএব অন অ্যাকাউন্টের পরিবর্তে অ্যাকাউন্টস পেবল কিংবা পাওনাদার হবে ক্রেডিট, টাকার পরিমাণ 15,000। অফিস সাপ্লাইজ ডেবিট 35,000, ক্যাশ ক্রেডিট 20,000, কারণ নগদ চলে গেছে। আর দায়ের সৃষ্টি হয়েছে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 15,000। সম্পদ ক্রয় করার কারণে সম্পদ এখানে ডেবিট করা হয়েছে। এটা তারিখ ছিল 10 তারিখ। অফিস সাপ্লাইজ ডেবিট টাকার পরিমাণ হচ্ছে 35,000, নগদ চলে গেছে, ক্যাশ হচ্ছে 20,000। অ্যাকাউন্টস পেবল পাওনাদারের সৃষ্টি হয়েছে, টাকার পরিমাণ 15,000। এটা ক্লোজড। সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট টাকা 40,000, সেবা প্রদান বাকিতে 40,000 টাকা। তোমার যদি ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠান হয় আর যদি তুমি নগদে বিক্রয় করো তাহলে নগদ পাবে, বাকিতে বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হবে। এখন তোমার যদি সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান হয় তো নগদে যদি সেবা প্রদান করো তাহলে তো নগদ পাবে, কিন্তু যদি তুমি বাকিতে সেবা প্রদান করো ঠিক একই রকমভাবে দেনাদারের সৃষ্টি হবে। যাকে সেবা প্রদান করেছো সে হলো তোমার দেনাদার। এই জন্য বাকিতে সেবা প্রদান কিংবা বাকিতে বিক্রয়, কথাটা মনে রেখো, বাকিতে সেবা প্রদান কিংবা বাকিতে বিক্রয় সব সময় দেনাদারের সৃষ্টি হবে, দেনাদার ডেবিট, আর আয় হবে ক্রেডিট। যদি হয় বাকিতে বিক্রয় তাহলে বিক্রয় ক্রেডিট, যদি হয় বাকিতে সেবা প্রদান তাহলে সেবা প্রদান, সেবাই ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো এটা বাকিতে সেবা প্রদান, দেনাদারের সৃষ্টি হয়েছে, তো দেনাদার সম্পদ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সার্ভিস রেভিনিউ আয় হবে ক্রেডিট, টাকার পরিমাণ 40,000। এটা তারিখ হচ্ছে 15 তারিখ। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকার পরিমাণ 40,000। ডেবিটে 40,000, ক্রেডিটে 40,000। এটা ক্লোজড। পেইড টু অ্যাকাউন্টস পেবল টাকা 10,000। পেইড মানে পরিশোধ, অ্যাকাউন্টস পেবল মানে পাওনাদার, পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা। তো পাওনাদারকে পরিশোধ করা হয়েছে মানে তো আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকেই ক্রয় করা হয়েছে, নিজেকে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ধরে নিলাম। তো পাওনাদারকে পরিশোধ করলে নগদ কিন্তু চলে গেছে, তাহলে ক্যাশ হবে ক্রেডিট, সম্পদ চলে গেছে, ক্যাশ হবে ক্রেডিট, পাওনাদার পেয়েছে, অ্যাকাউন্টস পেবল ডেবিট। আবার পাওনাদার পাওয়ার কারণে দায় কিন্তু আমার কমে আসছে। মনে করো পাওনাদার আমার কাছে 20,000 পাবে, এখন আমি যদি 10,000 টাকা দিয়ে দেই তখন দায়টা কমে আসলো, দায় কমে আসলে ডেবিট হয়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আমার কথা হলো নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট, পাওনাদার পেয়েছে, পাওনাদার ডেবিট, অ্যাকাউন্টস পেবল ডেবিট। আর দায় কমার কারণেই কিন্তু পাওনাদার এখানে ডেবিট করা হয়েছে। টাকার পরিমাণ 10,000, তারিখ হচ্ছে 20 তারিখ। অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ 10,000। পেইড স্যালারিজ টু এমপ্লয়িজ টাকা 30,000। পেইড মানে পরিশোধ, স্যালারি মানে বেতন, এমপ্লয়ি কর্মচারী, কর্মচারীর বেতন প্রদান 30,000 টাকা। যদি কর্মচারী বেতন প্রদান করা হয় তাহলে ব্যবসা থেকে নগদ চলে গেছে, যেহেতু নগদ চলে গেছে ক্যাশ হবে ক্রেডিট, নগদ চলে গেছে ব্যয়ের মাধ্যমে, ব্যয় হলো স্যালারি, কর্মচারী বেতন দিয়ে, স্যালারি হবে ডেবিট, নগদ চলে যাওয়ার কারণে ক্যাশ হবে ক্রেডিট। স্যালারিজ এক্সপেন্স এখানে ডেবিট, টাকার পরিমাণ 30,000, ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ 30,000। রিসিভড ক্যাশ ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল টাকা 35,000। রিসিভড মানে হচ্ছে প্রাপ্তি, ক্যাশ নগদ, ফ্রম মানে থেকে, অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদার, দেনাদারের কাছ থেকে নগদ প্রাপ্তি 35,000 টাকা। এখন দেনাদারের কাছ থেকে যদি আমি নগদ পেয়ে যাই তাহলে ব্যবসার মধ্যে ক্যাশ অথবা নগদ এসেছে, ক্যাশ ডেবিট, দেনাদার দিয়েছে, দেনাদার ক্রেডিট। বাকিতে বিক্রয় করার কারণেই কিন্তু দেনাদারের সৃষ্টি হয়েছিল।
নগদ পেয়েছি, ক্যাশ ডেবিট, দেন আদার দিয়েছে, দেন আদার ক্রেডিট। দেন আদার দিয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে, মূলত এই কারণে ক্রেডিট, কিন্তু কৌশলে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। নগদ পেয়েছে, নগদান ডেবিট, দেন আদার দিয়েছে, দেন আদার ক্রেডিট। তারিখ হচ্ছে 31 তারিখ। ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 35,000 টাকা। এই হলো সম্পূর্ণ ম্যাথের সমাধান। এখন আরও একটা ম্যাথ দেখো। প্রবলেম 2। Olivi, owner of Akanka Food Limited, Khulna, had the following transaction 2024. Olivi, আকাঙ্ক্ষা ফুড লিমিটেডের মালিক, খুলনায় ওনার ব্যবসা প্রতিষ্ঠান। 2024 সালের জানুয়ারি মাসের লেনদেন এখানে নিচে দেওয়া হয়েছে। শেষে বলা হয়েছে রিকোয়ার্ড জার্নালাইজ ইচ ট্রানজ্যাকশন ইন দি বুকস অফ আকাঙ্ক্ষা ফুড লিমিটেড। আকাঙ্ক্ষা ফুড লিমিটেডের বইয়ের মধ্যে সাধারণ জাবেদা দাখিলা দাও। তাহলে জানুয়ারি 1 তারিখে আছে অলিভি ইনভেস্টেড টাকা 2000 ইন দি বিজনেস। অলিভি বিনিয়োগ করেছেন 2000 টাকা ব্যবসায়ের মধ্যে। যদি ব্যবসায়ের মধ্যে বিনিয়োগ করা হয় তাহলে ব্যবসার মধ্যে ক্যাশ নগদ এসেছে, ক্যাশ ডেবিট, নগদ এসেছে মূলধন হয়ে, ক্যাপিটাল ক্রেডিট। তো এটা তো সবাই জানো। ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট আমরা লিখে দিব। ক্যাশ ডেবিট টাকার পরিমাণ 2000, ক্যাপিটাল ক্রেডিট টাকার পরিমাণ 2000। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। পেইড অফিস রেন্ট অফ টাকা 1100। পেইড মানে পরিশোধ, অফিস রেন্ট অফিসের ভাড়া, অফিসের ভাড়া পরিশোধ 1100 টাকা। অফিসের ভাড়া পরিশোধ করতে গিয়ে নগদ কিন্তু চলে গেছে, তাহলে ক্যাশ ক্রেডিট। নগদ চলে গেছে অফিসের ভাড়া দিয়ে ব্যয়ের মাধ্যমে, তাহলে অফিস রেন্ট এক্সপেন্স হবে এখানে ডেবিট। ব্যয় হবে অফিস রেন্ট, নগদ চলে যাওয়ার কারণে ক্যাশ ক্রেডিট। তারিখ হলো 10 তারিখ। অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট, টাকার পরিমাণ 1100, নগদ চলে যাওয়ার কারণে ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ 1100। ক্লোজ ডাটা, ঠিক আছে। পারফর্ম কনসাল্টিং সার্ভিস অ্যান্ড বিল্ড এ ক্লায়েন্ট টাকা 4000। কনসাল্টিং সার্ভিস মানে পরামর্শ ফি, যে পরামর্শ সেবা, কনসাল্টিং সার্ভিস, পরামর্শ সেবা দেওয়া হয়েছে, আর ক্লায়েন্টের নামে বিল করা হয়েছে 4000 টাকা। ব্যবসায় প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন ঘটে, সবার নাম লিখে রাখার প্রয়োজন পড়ে না, তাদের নাম লিখে রাখা হয় যাদের সাথে বাকিতে লেনদেন হয়েছে। তার মানে সেবা প্রদান করা হয়েছে, পরামর্শ সেবা প্রদান করা হয়েছে, তো যেহেতু বিল করা হয়েছে তার মানে এটা বাকিতে সেবা প্রদান। আর যদি বাকিতে সেবা প্রদান হয় তখন দেনাদারের সৃষ্টি হয়। বাকিতে সেবা প্রদান কিংবা বাকিতে বিক্রয়, দেনাদারের সৃষ্টি হবে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং আয় হবে এখানে ক্রেডিট। আয় হচ্ছে এখানে কনসাল্টিং সার্ভিস আছে, আমরা সার্ভিস রিভিনিউ সেবা এটা ক্রেডিট করব, আর বাকিতে হওয়ার কারণে দেনাদার এখানে ডেবিট করব। তারিখ হচ্ছে 17 তারিখ। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকার পরিমাণ 4000। ঠিক আছে। অলিভি উইথড্র টাকা 1000 ক্যাশ ফর পার্সোনাল পারপোজ। ব্যক্তিগত প্রয়োজনে অলিভি 1000 টাকা নগদ উত্তোলন করেছে। যদি ব্যবসা থেকে ব্যবসায়ের মালিক নগদ 1000 টাকা উত্তোলন করেন তাহলে ব্যবসা থেকে নগদ 1000 কিন্তু চলে গেছে, কমে গেছে বা চলে গেছে, তাহলে এখানে উত্তোলন যে নগদ চলে গেছে ক্যাশ হবে ক্রেডিট। আগে তো নগদ নিয়েই চিন্তা করতে হবে। নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট, নগদ চলে গেছে উত্তোলনের মাধ্যমে। উত্তোলনের ইংরেজি হচ্ছে ড্রয়িংস, তো ড্রয়িংস ডেবিট, ক্যাশ ক্রেডিট। নগদ চলে যাওয়ার কারণেই কিন্তু এখানে ক্যাশ ক্রেডিট করা হয়েছে। ড্রয়িংস ডেবিট, ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ 1000, ডেবিট 1000, ক্রেডিট 1000। আশা করছি সকল শিক্ষার্থীরা এই ম্যাথের সমাধানটা বুঝতে পেরেছেন। এখন আরও একটা ম্যাথ দেখো, 3 নম্বরটা। আমরা সহজ থেকে কঠিনের দিকে যাব।
During the first month of May operations of Rafik business, the following transaction occurred. যে রফিকের ব্যবসার প্রথম মাসে নিচে লেনদেনগুলো ঘটেছে। ইনস্ট্রাকশনস: জার্নালাইজ দি ট্রানজ্যাকশন, এই লেনদেনের জাবেদা দাখিলা তৈরি করো। আচ্ছা, 1 তারিখে রফিক ইনভেস্টের টাকা 15,000 ক্যাশ। তো যেহেতু রফিক 15,000 নগদ বিনিয়োগ করেছে, তো ব্যবসায় নগদ এসেছে ক্যাশ ডেবিট, তো এটা মূলধন হয়ে এসেছে ক্যাপিটাল ক্রেডিট। তো এটা তো সহজ, তো এটা লিখে নিতেছি। 1 তারিখে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, টাকার পরিমাণ 15,000, ডেবিটে 15,000, ক্রেডিটে 15,000। হায়ার্ড এ সেক্রেটারি এট এ স্যালারি অফ টাকা 500 পার মান্থ। হায়ার্ড এ সেক্রেটারি মানে একজন সেক্রেটারি নিয়োগ করা হয়েছে, বেতন থাকবে প্রতি মাসে 500 টাকা। প্রতি মাসে 500 টাকা বেতনে একজন সেক্রেটারি নিয়োগ করা হয়েছে। এটা লেনদেন নয়, কারণ লেনদেনের বৈশিষ্ট্য হচ্ছে টাকার পরিবর্তন হতে হবে অথবা কোনো কিছুর বিনিময় থাকতে হবে, উভয় পক্ষের দায়ের সৃষ্টি হতে হবে। তো এখানে বাকিতেও লেনদেন হয়ে নাই, শুধুমাত্র একজন সেক্রেটারি নিয়োগ করা হয়েছে। যতক্ষণ না উনি কাজ করতেছেন ততক্ষণ যাবৎ ওনার সাথে কোনো দায়বদ্ধতা সৃষ্টি হয় নাই। তো যেহেতু এটা লেনদেন নয়, আমরা নো এন্ট্রি লিখে দিব। এটা তারিখ হচ্ছে 2 তারিখ, নো এন্ট্রি। এটার কোনো এন্ট্রি হবে না, কারণ এটা লেনদেন নয়। পারচেস টাকা 750 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট ফ্রম রিড সাপ্লাই কোম্পানি। পারচেস ক্রয় 750 টাকা, সাপ্লাইজ 750 টাকার সাপ্লাইজ ক্রয় অন অ্যাকাউন্ট বাকিতে ফ্রম রিড সাপ্লাই কোম্পানি, রিড সাপ্লাই কোম্পানির কাছ থেকে। তো রিড সাপ্লাই কোম্পানির কাছ থেকে যদি 750 টাকার সাপ্লাইজ বাকিতে ক্রয় করা হয়, তাহলে তো সম্পদ ক্রয় করা হয়েছে, সাপ্লাইজ হবে এখানে ডেবিট। নগদে ক্রয় করা হলে নগদ চলে যেত, ক্যাশ করতাম ক্রেডিট। যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে, তাহলে পাওনাদারের সৃষ্টি হয়েছে। রিড সাপ্লাই কোম্পানি হচ্ছে পাওনাদার, অ্যাকাউন্টস পেবল হবে এখানে ক্রেডিট। সম্পদ ক্রয় সাপ্লাইজ ডেবিট, আর বাকিতে ক্রয় পাওনাদারের সৃষ্টি হয়েছে, অন অ্যাকাউন্ট মানে বাকিতে, তাহলে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। আশা করছি বুঝতে পেরেছ। তো এটা তারিখ হচ্ছে 3 তারিখ। সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, টাকার পরিমাণ 750। completed an assignment and billed client টাকা 550 for service rendered। একটা অ্যাসাইনমেন্টের কাজ শেষ করা হয়েছে, ক্লায়েন্টের নামে বিল করা হয়েছে 550 টাকা। সার্ভিস মানে সেবা, রেন্ডার্ড মানে প্রদান, সেবা প্রদান করে। সেবা প্রদান করা হয়েছে 550 টাকার। যেহেতু ক্লায়েন্টের নামে বিল করা হয়েছে, তার মানে এটা বাকিতে। আর বাকিতে সেবা প্রদান মানে দেনাদারের সৃষ্টি হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আয় হবে এখানে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, কারণ এটা সেবা প্রদান। ক্লিয়ার? তো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট আমরা লিখে দিব। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকার পরিমাণ 550। ডেবিট ক্রেডিটে 550 বসানো হলো। রিসিভ টাকা 1750 অ্যাডভান্স অন এ ম্যানেজমেন্ট কনসাল্টিং এনগেজমেন্ট। রিসিভ মানে প্রাপ্তি, অ্যাডভান্স মানে অগ্রিম। অগ্রিম 1750 টাকা প্রাপ্তি অন এ ম্যানেজমেন্ট কনসাল্টিং এনগেজমেন্ট, ব্যবস্থাপনা পরামর্শ প্রবৃত্তির জন্য অগ্রিম 1750 টাকা প্রাপ্তি। এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। তো ব্যবস্থাপনা পরামর্শ প্রবৃত্তি এটা একটা সেবা, ওই সেবা প্রদানের জন্য অগ্রিম যদি আমি 1750 টাকা পেয়ে যাই, তার মানে আমি এখনও সেবাটা প্রদান করি নাই। সেবা প্রদান করব, কিন্তু টাকা আগে পেয়ে গেছি। যেহেতু টাকা আগে পেয়ে গেছি, এটা আয়ের টাকা আগে পেয়েছি, আর আয়ের টাকা আগে পেয়ে গেলে এটার নাম হয় অনুপার্জিত আয়, আনান রেভিনিউ। নিশ্চয়ই তোমাদের মনে আছে, সম্পূর্ণ বইয়ের বেসিকের 1 নম্বর ক্লাসে আমি আলোচনা করেছিলাম। এখন আয়ের টাকাটা আগে পেয়েছি, ক্যাশ তো পেয়েছি, নগদ এসেছে ক্যাশ ডেবিট, কিন্তু দায় হয়ে গেল।
অনুপার্জিত আয় হয়ে গেল। অ্যাডভান্সড অগ্রিম রিসিপ্ট, নগদ টাকা আগে পেয়েছি, অবশ্যই ক্যাশ ডেবিট। আর যেহেতু আয়ের টাকা আগে পেয়েছি, এখনও সেবাটা প্রদান করি নাই, তাহলে আনআর্নড রেভিনিউ ক্রেডিট, অনুপার্জিত আয় ক্রেডিট। আর নগদ পেয়েছি, এই জন্য ক্যাশটা এখানে ডেবিট করতে হবে। তো এটার তারিখ হচ্ছে 12 তারিখ। ক্যাশ ডেবিট 1750, আনআর্নড রেভিনিউ ক্রেডিট 1750। পেইড 40% অফ ব্যালেন্স ডিউ রিট সাপ্লাই কোম্পানি। পেইড মানে পরিশোধ, 40% টাকা পরিশোধ। ডিউ মানে বকেয়া যেটা ছিল রিট সাপ্লাই কোম্পানির। 3 তারিখে রিট সাপ্লাই কোম্পানির কাছ থেকে 750 টাকার সাপ্লাইস বাকিতে ক্রয় করা হয়েছিল, ফলে পাওনাদারের সৃষ্টি হয়েছে। 31 তারিখে গিয়ে এই 750 টাকার 40% টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে। এখন ব্যবসায়ের মালিক আমি নিজেকে ধরে যদি টাকা পরিশোধ করে দেই, তাহলে তো নগদ চলে গেছে, ক্যাশ হবে ক্রেডিট, পাওনাদার পেয়েছে অ্যাকাউন্টস পেবল ডেবিট। টাকা হবে 750-এর 40%। অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট 750-এর 40%, টাকা হবে 300 টাকা। তো ডেবিটে 300 এবং ক্রেডিটে 300 বসিয়ে দিলে উত্তর হয়ে যায়। তো এই 3টা ম্যাথের সমাধান আমরা 1 নম্বর ক্লাসে করলাম। পরবর্তী ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান করব। তাহলে পরবর্তী ক্লাসগুলো সকল শিক্ষার্থী দেখে নাও।